বিসমিল্লাহির রহমানির রহিম। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012। এটা হচ্ছে 3 নং আইন। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, এটা 3 নম্বর আইন। মানব পাচার প্রতিরোধ দমন, মানব পাচার শিকার ব্যক্তিবর্গের সুরক্ষা। এই আমরা মানুষ, আমাদের এই সুরক্ষা, তারপরে অধিকার বাস্তবায়ন, নিরাপদ বাসস্থান নির্বাচনের উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করা হয়। তাহলে আমাদের ব্যক্তিদের সুরক্ষা, প্রত্যেক মানুষের বাংলার জমিনে যারা আছি প্রত্যেকেরই সুরক্ষা, অধিকার, আমাদের সুন্দর পরিবেশে আমাদের অধিকার বাস্তবায়ন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে এই আইন প্রণয়ন করা হয়। এই আইনের অনেকগুলোই ধারা আছে, 20-25-30টা কতগুলো ধারা আছে। আমরা হাতে গোনা 5-10টা ধারা পড়ব। মূল পর্ব হলো 4 থেকে 5টা, কিন্তু আমি আপাতত এখন যেগুলো পড়ব আপনারা শুনবেন। আমি লাস্টে সাজেশন করব। প্রয়োজনে এই সাজেশনের জন্য আলাদা একটা ক্লাস 30 মিনিটের 40 মিনিট নেই, আর কালকে নিয়ে যে শেষ করে দেবো। একবার নর্মাল দাঁড়ান, এটা দামি আইনি। তাহলে সংক্ষিপ্ত শিরোনাম পরিবর্তন 1 নম্বর দ্বারা সংক্ষিপ্ত শিরোনাম পরিবর্তন। এই আইন মানব পাচার প্রতিরোধ ও দমন, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 নামে অভিহিত হবে। এগুলো তেমন পড়ার দরকার নাই। 2 নম্বরের সংজ্ঞা। এই সংজ্ঞার বেশ কিছু কথাগুলো বলবো, আপনারা খেয়াল করে শুনবেন। এইগুলো হচ্ছে এমসিকিউতে আসবেন। আমি ওই কথাগুলো একের অধিকবার বলবো, তাহলে আপনার মনে থাকবে। তখন ওই পরীক্ষার কেন্দ্রে মনে হবে যে আমি এই কথা ক্লাসে শুনছিলাম। আশ্রয় কেন্দ্র আমাদের দেশে অনেক জায়গা আছে। বন্যার থেকে আশ্রয় নেওয়ার জন্য আশ্রয় কেন্দ্র আছে। ওই আশ্রয় কেন্দ্র এই মানব পাচারের আশ্রয় কেন্দ্র এক না, ঠিক আছে? তাহলে আশ্রয় কেন্দ্র মানব পাচারের 2-এর 1-এর সংজ্ঞা আশ্রয় কেন্দ্র। এই সংজ্ঞাগুলো 1-2 করে মনে রাখা লাগবে না। আপনি আশ্রয় কেন্দ্র এখানে মনে রাখবেন যে মানব পাচার আছে। এই আশ্রয় কেন্দ্র হচ্ছে জেলখানা ব্যতীত এমন প্রতিষ্ঠান, জেলখানা বাদে এমন প্রতিষ্ঠান যেই নামে অভিহিত হোক না কেন, এই জেলখানার বাইরে বিভিন্ন নাম আছে যেখানে মানব পাচার শিকার, মানব পাচারিত উদ্ধারকৃত ব্যক্তিবর্গগুলোকে গ্রহণ করা হয় এবং পুনর্বাসন করা হয়। তাহলে আশ্রয় কেন্দ্র হচ্ছে লেগে মানব পাচারের শিকার। ধরেন আমি পাচার করে ফেলাইছিল, তাহলে আমি মানব পাচারের শিকার এবং আমার এই মানব পাচারের থেকে উদ্ধার করছে। এই উদ্ধারকৃত ব্যক্তিবর্গের গ্রহণ করে কোথায়? গ্রহণ করে বিভিন্ন সেফ হোম আছে, তার শিশুদের জন্য শিশু নিবাস আছে, বৃদ্ধদের জন্য রাখার জায়গা আছে। এই রকম নিরাপদ বিভিন্ন নামে অভিহিত হবে। এই নামগুলো কি? এই আসেন এমসিকিউ। মানব পাচার শিকার ব্যক্তিদের যে সমস্ত স্থানে রাখা হয় সেগুলোর কি নামে অভিহিত করা হয়? কোনো নাম নাই, বিভিন্ন নাম আছে। ক খ দুটোই, একটিও না। তখন লিখবেন বিভিন্ন নামে তাদেরকে ওই প্রতিষ্ঠানগুলো অভিহিত করা হয়। আর এই মানব পাচার শিকার ব্যক্তি বর্গের উদ্ধার করে কোথায় রাখে? কোথায় ব্যক্তিবর্গকে গ্রহণ করে কারা? যে সমস্ত নিরাপদ আবাসন যারা আশ্রয় দেবে, যারা তাদের নিরাপদ হেফাজতে রাখবে, পুনর্বাসন করবে ওইগুলো। কিন্তু জেলখানার ভিতরে কিন্তু পুনর্বাসন বা আশ্রয়ের জন্য কোনো স্থান না। জেলখানা হচ্ছে জেল আইন অনুসারে চলবে। ওরা মানুষ অপরাধ করলে একমাত্র থাকে, আর আশ্রয় কেন্দ্রে মানুষ অপরাধের শিকার হয়, ক্ষতিগ্রস্ত হয়, বা তার নিরাপদ স্থানে থাকার জায়গা খুঁজে পায় না, বা পারিবারিক বা রাষ্ট্রের বা যে মানুষ যে পাচার হয় এইরকম যারা বেকায়দায় পড়ে যায় ওদের থেকে নিরাপদে রাখার জন্য সরকার জেলখানা ব্যতীত এমন প্রতিষ্ঠান যা যেই নামে অভিহিত হোক না কেন মানব পাচার শিকার বা মানব পাচার হইতে উদ্ধারকৃত ব্যক্তিদেরকে গ্রহণ করবে এবং পুনর্বাসন করবে। তাহলে আশ্রয় কেন্দ্র হচ্ছে মানব পাচার শিকার ব্যক্তিদের গ্রহণ করে পুনর্বাসন করে। আশ্রয় কেন্দ্রের মানব পাচারের আশ্রয় কেন্দ্র মানুষকে
গ্রহণ করে, অপরাধের শিকার ব্যক্তিকে মানে মানব পাচার শিকার ব্যক্তিকে গ্রহণ করে এবং পুনর্বাসন বা প্রতিষ্ঠিত করে। এবং আশ্রয় দেওয়া, আশ্রয় দেওয়া, এই আশ্রয় কেন্দ্র বা আশ্রয় দেওয়া এইগুলো কিন্তু 52 ক আমরা ফৌজদারি প্যানেল কোডের কিন্তু 52 কজে পড়ছিলাম কি আশ্রয় দান। ঠিক আছে, ওই আশ্রয় দান এই আশ্রয় দানের সাথে একটু মিল আছে। তাহলে আশ্রয় দেওয়া বা লুকায় রাখা, আশ্রয় দেওয়া বা লুকায় রাখা, আপনারা প্যানেল কোডে আরও একটা ধারা পড়ছিলাম, এই যে আশ্রয় দেওয়া এক ধরনের অপরাধ এবং সরল বিশ্বাসে আশ্রয় দিলে কোনো অপরাধ হয় না। তাহলে আশ্রয় দেওয়া বা লুকায় রাখা এটা হলো মানব পাচার। এর অর্থ কি? অর্থ কোনো ব্যক্তিকে তার দেশের অভ্যন্তরের বাইরে বিক্রয় বা পাচারের উদ্দেশ্যে লুকায় রাখা। আপনার আমার উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্যটা কি? এই মানব পাচারে যে আপনি আমি আশ্রয় দিচ্ছি বা লুকায় রাখছি, আমার আপনার উদ্দেশ্য একটাই, বাংলাদেশের অভ্যন্তরে বিক্রি করব বা বাংলাদেশের বাইরে বিক্রি করব। এই বিক্রিটা এক মানুষ আরেক মানুষের করে। এক মানুষ পৃথিবীর বুকে মনে হয় অন্য কোনো জাতি প্রাণী নাই যে সেই প্রাণী ক্ষতি করে বেঁচে বা আর জানা নাই, মানুষই আমরা করি। তাহলে আশ্রয় দেওয়া বা লুকায় রাখা, এই আশ্রয় দিয়েছেন আমারে ভালো মনে দিয়েছেন, কিন্তু আমি তো জানি না সরল মনে দিয়েছেন, কিন্তু আপনার আমার উদ্দেশ্য ছিল এই লোকটাকে বাংলাদেশের অভ্যন্তরে বিক্রি করব বা বাইরে বিক্রি করব। এই ভিতরে আসলেন দেখবেন এই পতিতাবৃত্তি সম্পর্কে এখানে ব্যাখ্যা আছে, সামনে পাবো। যেমন আমরা প্যানাল কোড আইনের কত ধারায় ছিল এটা বলতে পারেন কেউ? প্যানাল কোডে পড়ছিলাম এরকম যে পতিতারা বিক্রি করতো বা বিক্রয় করতো এরকম ধারা ছিল। ঠিক এই জাতীয় ধারাগুলো এখানে আছে। জয় বলতে পারবেন? 372, 73, 74 এলাকা আছে, কাছে গেছেন, ধন্যবাদ। হ্যাঁ, এখন দেখেন এই আইনগুলোর কি পার্থক্য। তাহলে ওইখানে যা বলছে এখানেও এই জাতীয় যে আপনার যে অপহরণ মনুষ্যহরণ পড়ছিলাম না, ঠিক ওর থেকে একই জিনিস ওইখান থেকে বাইকে নিয়ে এসে সাইড করে একটু সুন্দর করে ভালো করে লাগছে। ঠিক আছে, এখন আপনি প্রশ্ন আসলে অপহরণ টরণ বা এমন কিছু প্রশ্ন, তখন কোনটা মানব পাচারিতে করবেন আর কোনটা ওই প্যানাল কোডেতে করবেন এটা বুঝে করবেন। এইগুলো আসেন পড়া শেষ করি, তাহলে 2টা ক্লাস নেবো। আমার একটা মনে মনে নিয়ত এই মানব পাচারে 2টা ক্লাস নেবো, আজকে নেবো আর কাল এটা, যা যা কদ্দূর যেতে পারি। তাহলে আশ্রয় দেওয়া লুকিয়ে রাখার উদ্দেশ্য অর্থ কোনো ব্যক্তিকে তার দেশের অভ্যন্তরে বা বাইরে বিক্রি বা পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা। আশ্রয় দেওয়া অন্য কোনোভাবে সহায়তা করবা দণ্ডবিধি আইন 1860 সালে 45 নম্বর 52 ক এই অর্থে এটা এটা কথা বলতো ওইটা ব্যতীত মানে ওই ধারাটা 52 ক যে আশ্রয় দান সে হিসাব কিতাব আলাদা, কিন্তু এখানে আশ্রয় দান আর লুকায় রাখা আমার আপনার উদ্দেশ্য হলে মানুষটা আরেক মানুষকে লুকায় রাখছে বা আশ্রয় দিচ্ছে, তিনি বাংলাদেশের অভ্যন্তরে বিক্রি করবেন অথবা বাইরে বিক্রি করবেন অথবা পাচার করার উদ্দেশ্যে এই মানুষকে আশ্রয় দিচ্ছে বা লুকায় রাখছে। তাহলে আসেন কয় ক্ষেত্রে তাহলে এই মানুষকে লুকায় রাখে বা আশ্রয় দেয়? বাংলাদেশের অভ্যন্তরে বিক্রি করার জন্য, বাংলাদেশের বাইরে বিক্রি করার জন্য এবং পাচার করার উদ্দেশ্যেই এই মানুষকে আশ্রয় দেয় বা লুকিয়ে রাখে, এটাকে বোঝায়। আসেন ঋণ দাসত্ব, ঋণ দাসত্ব কাকে বলে? এটা তেমন গুরুত্বপূর্ণ না, জবরদস্তিমূলক শ্রম পড়ি। সারি বলছে জবরদস্তিমূলক শ্রম বা সেবা, জবরদস্তিমূলক শ্রম বা সেবা, মানব পাচার আইনের জবরদস্তিমূলক শ্রম বা সেবা অর্থ কোনো ব্যক্তিকে জীবন স্বাধীনতা অধিকার সম্পত্তি এবং সুরক্ষার ক্ষয় বা ক্ষতি করিবার হুমকি প্রদর্শন করিয়া তাহার নিকটে যে কাজ বা সেবা গ্রহণ করা হয় তাই জবরদস্তিমূলক শ্রম। আমরা যে শ্রম দিই, যে আমরা সবাই চাকরি করি, এরপরে ধরেন বাসা বাড়িতে কাজের লোক আছে না, একটা কাজের লোক হলে মাসে 300 টাকা বেতনে কাজ, দিনে 100 টাকা বেতনে কাজ করে আপনার আমার বাসায়, কিন্তু ওই মহিলাকে বললাম টাকাও দেবো না, তোর কাজ করতে হবে, অথবা এমন কাজ করান তার কোনো ওর বিনিময়ে কোনো টাকা দেন না, বাসায় যে ছেলেমেলে রান্না টান্না ছিল এইগুলো করান, এর জন্য চুক্তি করা ছিল, কিন্তু এছাড়াও অন্য বড় বড় কাজ করানো হয় ওর দ্বারা। ঠিক আছে, এই এই কাজ করে তার স্বাধীনতা অধিকার সম্পত্তি সুরক্ষা এবং ক্ষতি করিবার হুমকি প্রদর্শন করা। তাহলে যে বলছে যে তুই কাজ না করিস এই বাসার 4 দেওয়ালের বাইরে তোকে যাওয়ার দেবো না, তোর 4 তলা 5 তলা অথবা আমরা যে বাসায় থাকি বা আমি যে এলাকায় বসবাস করি আমি মরল, তুই এই এলাকার বাইরে যেতে পারিস, স্বাধীনতার ভয় দেখাবে। অধিকার, তার অধিকার, যে কাজ করার তার অধিকার নাই, অধিকার খর্ব করে দেবে। ঠিক আছে, যে আমি স্বাধীনভাবে কাজ করবো, বলে না তোকে আমার কাজই করতে হবে, ওর অধিকার
ন্যায্য অধিকার দেবে না। সম্পত্তি বা সুনামের ক্ষয়, ওই যে যদি কাজ না করে বা আমার কাজ আপনি না করেন, আমি প্রভাবশালী লোক, আমি ক্ষমতাধর লোক, তাহলে তার সম্পত্তি নষ্ট করে দেবো, বা সম্পত্তি যেটা আমার কাছে গচ্ছিত করে রেখে গেছেন এই সম্পত্তি আমি ফিরে দেবো না। এবং সুনাম, এতে তো তুই যদি আমার কাজ না করিস তোর চোরের অপবাদ দেবো। ধর আমার বাসায় যে মহিলা কাজ করে বা ছেলে কাজ করে, আমি বললাম তুই কাজ করবি না, তুই এই অল্প ভিতরে চলে যাবি, তোর দ্বারা তোর তোর চোরের মামলা দিয়ে নেবো, তাহলে ওর সুনাম ক্ষতি হলো না? তাহলে আছে জবরদস্তিমূলক শ্রম, জবরদস্তিমূলক বা শ্রম বা সেবা। জবরদস্তিমূলক যে শ্রমটা আমরা কিন্তু পড়ছিলাম, কি কি শ্রম পড়ছিলাম বলেন, জয় প্যানাল কোড একটা শ্রম পড়ছিলাম, যুদ্ধবন্দী রাজবন্দীকে অবৈধ শ্রমে বাধ্য করা, ওইটা হলো ওইটা একদিন বেআইনি শ্রমে, আর হলো জবরদস্তিমূলক শ্রম, ওইটা আলাদা এটা আলাদা। তাহলে দেখেন পড়া থাকলে আলোচনা করলে সহজ হয় না? 374-এ কিন্তু ওই কথাটা লেখা আছে। আর এইখানে 4 জবরদস্তিমূলক শ্রম, কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, অধিকার, সম্পত্তি সুরক্ষা, সুনামের ক্ষয় ও ক্ষতির অধিকার হুমকি প্রদর্শন করে তার নিকট যে কাজ বা সেবা নেন। মানে আমার বাসায় যে লোকটা কাজ করে ও কিন্তু আমার সেবা করে, আমরা যে রাষ্ট্রের চাকরি করি আমরা কিন্তু রাষ্ট্রের সেবা করি, ঠিক আছে না? এবং রিক্সা ভ্যান যে চালায়, রিক্সা ভ্যান যে চালায় ওরা এক ধরনের শ্রম দেয়, কিন্তু ওই শ্রমের বিনিময়ে আরেকজনকে সে সেবা দেয়, আমাকে সেবা দেয়, আপনাকে সেবা দেয়। তাহলে জবরদস্তিমূলক শ্রম, একজনের হচ্ছে শ্রম, আরেকজন পাচ্ছে সেবা। ইট ভাটায় যে কঠোর শ্রমিক করে, শ্রমিক শ্রম করে না, আর ওই মালিকের সেবা হয় যে যা তোরা শ্রম দিস বলে আমার এই কাজটা সুন্দরভাবে আমি একটা সেবা পাই তোদের কাছ থেকে, ঠিক আছে না? এই শ্রম আর সেবাটা বুঝতে হবে। তাহলে জবরদস্তিমূলক শ্রম হচ্ছে আপনি করাবেছেন এবং আপনি যে সেবাটা নিয়েছেন বিনিময়ে আপনি আমার স্বাধীনতা খর্ব করছিলেন, অধিকার খর্ব করছিলেন, সম্পত্তি নষ্ট করার ভয় দেখাইছিলেন, সুনামের ক্ষতি করছিলেন, এই হুমকি দিয়ে আপনি আমার কাছে যে কাজ বা সেবা নিয়েছেন সেইটাকে জবরদস্তিমূলক শ্রম বা সেবা বলে। এগুলো ব্যাখ্যামূলক ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালটা কি? এই আইনের অপরাধের বিচার, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012-র এই 3 নম্বর আইনের যে অপরাধের বিচার হবে, এই বিচার কিন্তু সাধারণ আদালতে হবে না, কোথায় হবে? ট্রাইব্যুনালে হবে। তাহলে মানব পাচার অপরাধের বিচার হয় ট্রাইব্যুনালে। আমরা কিছুদিন আগে পড়লাম নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2025, এর বিচার হয় ট্রাইব্যুনাল, ক্ষেত্র বিশেষ ম্যাজিস্ট্রেট আদেশ নির্দেশ দেয়, ইদানিং সংশোধনীতে আসছে। তাহলে আমরা আরেকটা আইন পেলাম, এই মানব পাচার অপরাধের বিচার হবে ট্রাইব্যুনালে। মানব পাচার অপরাধের বিচার কোথায়? ট্রাইব্যুনালে। দাসত্ব, দাসত্ব আমরা আমাদের ধর্মে আছে, আমরা অনেকেই অনেক দাসত্বের ভয়ঙ্কর রূপ বা কথা ছিল। আসেন মানব পাচারের দাসত্ব বলতে কি বোঝাইছে সেই সম্পর্কে আলোচনা করি। দাসত্ব অর্থ কোনো ব্যক্তির অবস্থান বা মর্যাদা, দাসত্ব মানে কোনো ব্যক্তির অবস্থান বা মর্যাদা এর এমন পর্যায়ে অবনমন অবনমন যার ফলে উক্ত ব্যক্তি অন্য কোনো ব্যক্তি কর্তৃক সম্পত্তির মতো নিয়ন্ত্রিত ব্যবহৃত হয়, এবং উক্ত ব্যক্তি কর্তৃক গৃহীত কোনো ঋণ বা সম্পত্তির কোনো চুক্তির কারণে উদ্ধৃত কোনো শর্ত বা অবস্থা এবং উহার অন্তর্ভুক্ত হবে। এটার বাংলা কি শুনবেন? দাসত্ব অর্থ বলতেছে কোনো ব্যক্তির অবস্থা বা মর্যাদা, কোনো ব্যক্তির অবস্থা মর্যাদা এমন পর্যায়ে যার ফলে উক্ত ব্যক্তি অন্য কোনো ব্যক্তি কর্তৃক সম্পত্তির মতো, মানে দাসত্ব হলো আপনি আমাকে ব্যবহার করবেন, আমি আপনার বাসার দাস, আপনি আমার দাস হিসেবে কিনে নিচ্ছেন না, আপনি আমাকে ব্যবহার অল্প কিছু খাওয়ান দান করেন, কিন্তু আমার কোনো অবস্থার পরিবর্তন হবে, আমি মর্যাদাশীল হব, সমাজে প্রতিষ্ঠিত হবে, আমি মন্ত্রী মিনিস্টার হতে পারি, আমি এসপি ডিসি হতে পারি, আমি ভালো কিছু করতে পারি, এই সুযোগ আপনার জীবনে আর আসবে না। দাসত্ব এত ভয়ঙ্কর জীবন, আপনি হলে আমার ইচ্ছা ভাষায় কোন হিসাবে, মানে এটা 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 আসবার পত্রের মতোই ব্যবহার হবেন, খালি আপনাকে ব্যবহারই করব, কিন্তু এর বিনিময়ে তাহলে সম্পত্তির মতো নিয়ন্ত্রণ এবং ব্যবহৃত হবেন। সম্পত্তি যেমন আমি টাকা পয়সা লেনদেন করি, আমার বাড়ি চাল ডাল খাই, ঠিক আপনাকে আমি সারা জীবন ব্যবহার করব, কিন্তু এই ব্যবহারের বিনিময় আপনার অবস্থা, মানুষের অবস্থার পরিবর্তন হয় না। এই যে আমরা আইন পড়তেছি, আমরা শিখতেছি না, অবশ্যই আমাদের অবস্থার পরিবর্তন হচ্ছে।
আমরা শ্রম দিলি এক জায়গায় গর্ত করি তো একটা মাছ টাছ হবে, সেখানে চাষ করব, কয় টাকা জমায় এটা গর্ত করবো, এটা কলা গাছ কিনবো, লাগাবো, এরকম কত স্বপ্ন। কিন্তু আপনি যখন দাসত্ব বা দাস হিসাবে থাকবেন, তখন আপনার অবস্থান এবং মর্যাদা কোনোদিন উন্নত হবে না। আপনি সারা জীবন একজনের বাসায় সামান্য কয় টাকা খালেন বা দালেন, একটু চিকিৎসা কি দিল না দিল, এর বিনিময়ে আপনি কাজ করে যাচ্ছেন বিরতিহীন, অবিরাম। যাক আল্লাহ মাফ করে, এই দাসত্ব কথা বিলীন হয়েছে, খুব মায়ার আইন। এ কথাগুলো শুনলেও আসলে ভয় লাগে। দাসত্ব করা দেন, এই যে আমরা চাকরি করি, আমাদের বেতন জমা হয়, আমাদের কিছু স্বাধীনতা আছে, ছুটি যাওয়ার বিভিন্ন কিছু। আর এই যদি বলতো ঠিক আছে যোগদান করলেন, খাওয়ান দান খাবেন, কাপড় চোপড় দেবো, আর কিছু করতে পারবেন না, সারাদিন এইগুলো চলবে, এইগুলোই হচ্ছে দাসত্ব। দূতাবাস, দূতাবাস এটা পড়ার কিছু নাই। বিদেশে অবস্থিত বাংলাদেশে কোনো মিশন, দূতাবাস, হাই কমিশনার, উপ হাই কমিশনার, সহকারী হাই কমিশনার, এগুলোকে দূতাবাস বলা হয়। তাহলে দূতাবাস হচ্ছে লেগে বাংলাদেশে কোনো মিশন, মিশন এবং এগুলোর দূতাবাস, হাই কমিশনার, উপ হাই কমিশনার, সহকারী হাই কমিশনার, এগুলো পড়া লাগবে না। পতিতাবৃত্তি, পতিতাবৃত্তি খেয়াল করেন, এই সংজ্ঞায় আছে পতিতাবৃত্তি। পতিতাবৃত্তি এখান থেকে এমসিকিউ আসে। পতিতাবৃত্তি অর্থ বাণিজ্যিক উদ্দেশ্যে অথবা অর্থ বা সুবিধা লেনদেন করিয়া কোনো ব্যক্তির যৌন শোষণ বা নিপীড়ন। ভয়ঙ্কর কথা। পতিতাবৃত্তি, আমি আপনি হয়তো শরীরের গরমে যাই, বা কোনো নারী অর্থের কষ্টে আসে, অথবা কোনো নারী তার দাম্পত্য জীবনে অসুখের কারণেই তিনি এই রাস্তা খুঁজে নেন। পতিতাবৃত্তি, এই পতিতাবৃত্তি কিভাবে হবে? এই অর্থ বাণিজ্যের উদ্দেশ্যে, এর মধ্যে যেখানে অর্থ লেনদেন হবে, তাদের মধ্যে অর্থ লেনদেনের বিনিময়ে যৌন শোষণ বা নিপীড়ন হবে। যৌন শোষণ বা নিপীড়ন হবে অর্থ বা সুবিধা লেনদেন করিয়া, মানে টাকার বিনিময়ে যে শরীরের যৌন শোষণ বা নিপীড়ন করা হয়, তাকেই পতিতাবৃত্তি বলা হয়। তাহলে পতিতাবৃত্তির সংজ্ঞা বা পতিতালয়ের যে সংজ্ঞা, তাই পতিতাবৃত্তি হচ্ছে অর্থের বিনিময় ছাড়া। যেমন আমরা কিছুদিন আগে নারী ধর্ষণ পড়ছি, তারপরে ওই যে ধর্ষণের সংজ্ঞা পড়ছি, স্বামী স্ত্রীর পরকীয়ার দ্বারা পড়ছি, বিয়ের প্রলোভন থেকে ধর্ষণ পড়ছি। কিন্তু এই পতিতাবৃত্তি হলো কি? অর্থের লেনদেনে আপনারা যৌন শোষণ বা নিপীড়ন করবেন, যৌন শোষণ বা নিপীড়ন করবে, শুধু অর্থ লেনদেন। অর্থ শেষ, আপনার সাথে তার যৌন নিপীড়ন বা যৌন শোষণ করা আপনি বন্ধ করে দেবেন। ঠিক আছে? এটাকে পতিতাবৃত্তি বলা হয়। তাহলে বাণিজ্যিক উদ্দেশ্যে, এটা হলো ব্যবসার উদ্দেশ্যে। একজন নারী 10জন নারী রাখলেন, 5-7জন 50জন পুরুষ নিয়ে আসলেন, 2জন পুরুষ 3-4জন মেয়ে রাখলেন, অনেকগুলো পুরুষ নিয়ে আসলেন। এই অর্থের বিনিময়ে নারীদের কাছে যায় এবং সুবিধার জন্য যায়, যার যৌন শোষণ বা নিপীড়ন করা হয়। তাহলে পতিতাবৃত্তি অর্থ কি? বাণিজ্যিক অর্থ করা হয়। পতিতাবৃত্তি মানে বাণিজ্যিক অর্থ করা হয়, এটা যৌন শোষণ এবং যৌন নিপীড়ন করা হয়। এটা কি? এর হচ্ছে অর্থ বা কোনো সুবিধা পাওয়ার জন্যই এই পতিতাবৃত্তি করা হয়। পতিতালয় বলছে পতিতাবৃত্তি পরিচালনার উদ্দেশ্যে ব্যবহৃত কোনো বাড়ি, স্থান বা স্থাপনা। তাহলে পতিতালয় কিন্তু আমাদের এখানে বাংলাদেশে অনেক জায়গায় আছে, মার্কার করা পতিতালয় বলে। এখন ওই পতিতালয় যদি সংজ্ঞা আসে, আমি যদি শিক্ষিত লোক, তখন আপনি যে সমস্ত জায়গা আছে তা লিখবেন না। তাহলে পতিতালয় মানে পতিতাবৃত্তি পরিচালনা করার উদ্দেশ্যে কোনো বাড়ি, কোনো ঘর, কোনো তাঁবু, কোনো জাহাজ, যেখানে এই পতিতাবৃত্তি পরিচালনা করা যায়, সেই ডেকেই পতিতালয় বলে। এগুলো আসবেন না, তার একটু আপনাদের ধারণা দিচ্ছি যে আপনি আইন জানলাম। এই পতিতালয়, আমি রাঙ্গামাটি থাকাকালীন এই আইনের একটা এমসিকিউ করছিলাম, আমার এক কলিগ খুব গালি দিচ্ছিল এই যে এমসিকিউটা করছিল। তা আমি বললাম, পাগল, এরকম একটা আইনই আছে মানব পাচারে, যেখানে এই কথাগুলো লেখা আছে। ওর ইগোতে লাগছিল, আমাদের গ্রুপে ও ক্লাস করে। মানব পাচার শিকার ব্যক্তি, এখন পরবর্তী সংজ্ঞা, মানব পাচার শিকার ব্যক্তি। মানে আমি মানুষ রিজাউল, আমি যাকে নিয়ে যাব পাচার করার জন্য, উনি হলো মানব পাচার শিকার ব্যক্তি। তাহলে আমি একজন মানুষ, আর আমি যাকে পাচার করব, উনি হচ্ছে লোকে মানব পাচার শিকার ব্যক্তি। ঠিক আছে? ভিকটিম অর্থ, এগুলো পরে দরকার নেই। প্রতারণা 420 যেমন
445 প্রতারণার শাস্তি 415 পেনাল কোডে প্রতারণা আর এই প্রতারণার ভিতরে পার্থক্য আছে, আছে না? ওই প্রতারণা আর এই প্রতারণার ভিতরে পার্থক্য আছে। প্রতারণা অর্থ ঘটনা বা আইনি ইচ্ছাকৃত বা দায়িত্বহীনতার ভাবে কথা বা আচরণ বা লিখিত কোনো চুক্তি দলিল দ্বারা অন্যকে প্রতারিত প্রলুব্ধ বা ভুল অর্থে পরিচালনা করা। প্রতারণাকারী ব্যক্তি অন্য কোনো ব্যক্তির অভিপ্রায় কেন্দ্রে অভিপ্রায়কে কেন্দ্র করিয়া সংগঠিত প্রবঞ্চনা এবং চুক্তি আইন, এগুলো যা প্রতারণার অর্থ হলো এই আইনে ইচ্ছাকৃত বা দায়িত্বহীনতা অর্থাৎ আচরণ বা লিখিত কোনো চুক্তি বা দলিল দ্বারা অন্যকে প্রতারিত করা। এটা লিখিত চুক্তি বা দলিলের মাধ্যমে প্রতারণা করা, লিখিত চুক্তি বা দলিলের মাধ্যমে প্রতারণা করা। এ প্রতারণা আসবেন না। বলপূর্বক আমরা প্যানেল কোডে পড়ছিলাম কত 449 বলপূর্বক 449 বলপূর্বক করছিলাম, এখানেও দেন বলপূর্বক আছে। ওই জন্য প্যানেল কোড ফৌজদারি কার্য যদি সাক্ষ্য আইন পড়া থাকলে ওর ভিতর থেকে সিংহভাগ এই আশেপাশেই আছে। আমরা চেষ্টা করব এ জাতীয় কোনো সংজ্ঞা টঙ্গা আসলে সর্বদাই আপনারা প্যানেল কোড, ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি প্যানেল কোড অথবা পিসি এবং সাক্ষ্য আইন বা এভিডেন্স অ্যাক্ট, পুলিশ প্রবিধান বা পিআরবি, এই সমস্ত জায়গাতে চেষ্টা করবেন উত্তর করার, তাহলে আপনার আমার জন্য সহজ হবে। বল প্রয়োগ অর্থ শক্তি প্রয়োগ, ভীতি প্রদর্শন, মনস্তান্ত্রিকভাবে চাপ প্রয়োগ এবং উহার সহিত কোনো ধরনের ক্ষতি সাধন করিবার, দৈহিকভাবে আটক রাখিবার হুমকি প্রদর্শন, নির্যাতন বা অন্য কোনো প্রাতিষ্ঠানিক, ওগুলো বাদ দিয়ে আপনি বল প্রয়োগ 449 যেটা করছেন ওটা লিখে দিন, তাই হবে না। ব্যক্তি অর্থ কোনো কোম্পানি, অংশীদারিত্ব, কারবার, ফার্ম বা একাধিক ব্যক্তির সমিতি, সংঘ তা নিয়ন্ত্রিত হোক বা না হোক, ওইগুলোকেই ব্যক্তি বলে। শিশু, এই আইনের মানব পাচার আইনের শিশু হচ্ছে 18 বছরের নিচে, 18 বছর পূর্ণ হয় নাই, 18 বছর পূর্ণ হয় নাই তার মানে 18 বছরের নিচে। 18 এমসিকিউ আছে, মানব পাচারের শিশুর বয়স কত? 18 বছর পূর্ণ হয় নাই এমন ব্যক্তি সবাই শিশু। তাহলে 18 বছর পূর্ণ হয় নাই এমন ব্যক্তি সবাই শিশু। নারী ও শিশু নির্যাতন দমন আইনের শিশু 16 বছরের নিচে সবাই শিশু। তাহলে এই দেখেন আমার মানব পাচারে শিশুর বিষয়ে খুব খেয়াল রাখবেন, সেন্সিটিভ শিশু আইন যা আমরা পাবো। তারপরে অপরাধের সংঘবদ্ধ চক্র, সরকারি কর্মচারী, সার্ভিসিউট, এই 19, এই 2-19 পড়েন, এই 2-19টা একটু গুরুত্বপূর্ণ আছে। সার্ভিসিউট অর্থ কাজ বা সেবা প্রদান করিবার বাধ্যবাধকতা অথবা কাজ বা সেবার জবরদস্তিমূলক শর্তাবলী যা হইতে সংশ্লিষ্ট ব্যক্তির নিষ্কৃতি মেলে না এবং যা তিনি ঠেকাতেই বা পরিবর্তন করিতে পারে না, যা তিনি ঠেকাইতে বা পরিবর্তন করে না। সার্ভিসিউ কি বলছে? সেবা প্রদান করা বাধ্যতামূলক, বাধ্যবাধক সেবা, তাহলে সেবা প্রদান করিবার বাধ্যবাধকতা, তাহলে সার্ভিসিউট মানে সেবা প্রদান করার বাধ্যবাধকতা অথবা কাজ বা সেবার জবাবদিহিমূলক শর্তাবলী যাই থাকুক না কেন, এই ব্যক্তি যে ব্যক্তি এই কাজ করে এই কাজের বিনিময় তিনি যে ঠেকাইতে বা পরিবর্তন করতে পারবেন না, তিনি এই কাজ কোনোদিন ঠেকাইতে বা ওনার যে কাজ চলমান থাকবেন ঠেকাতেও পারবেন না, পরিবর্তন করতেও পারবে না। এটাও গুরুত্বপূর্ণ না? তেমন এটা গুরুত্বপূর্ণ, একটু বুঝে পড়েন, আমি বুঝাতে পারি না ভালো গেছে, বেরোনো ধরল না ফট করে দেহা হয়নি। মানব পাচার 3 ধারা হচ্ছে মানব পাচার, 3 ধারায় কি বলছে? মানব পাচার। 3 ধারা হলে মানব পাচার। মানব পাচার অর্থ কোনো ব্যক্তি, এগুলো লাগবে না, দাঁড়ান পড়ছিলাম। মানব পাচার যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ভয়ভীতি, অপরাধমূলক বল প্রয়োগ, প্রতারণা, আর্থিক প্রলোভন, অন্য কোনো লোভ লালসা দেখিয়ে বাংলাদেশের বাইরে, বাংলাদেশের অভ্যন্তরে বা হস্তান্তর করেন, তাকে মানব পাচার বলে। সংক্ষেপে বলি, তাহলে 3 ধারা হচ্ছে মানব পাচার। বইটা পড়তে গেলে হবে না, আমার যে মূল যে খাতা ছিল লেখা ছিল আমি সেইখান থেকে দেখে আপনাদের সাথে আলোচনা করব। 3 ধারা আছে মানব পাচারের সংজ্ঞা। মানব পাচারের সংজ্ঞা: যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ভয়ভীতি, অপরাধমূলক বল প্রয়োগ,
প্রতারণা, আর্থিক লেনদেন বা অন্য কোনো লোভ দেখিয়ে বাংলাদেশের বাইরে বা অন্য কোনো অভ্যন্তরে গমন বা হস্তান্তর করে, তাহলে তিনি মানব পাচার করছেন বলে গণ্য হবে। এটা হলো মানব পাচার হয়। এরপরে চলে আসেন 4 ধারা ফৌজদারি কার্যবিধির প্রভাব। এই মানব এগুলো পড়েন না, কিন্তু এগুলো আপনার বুঝতে 4 ধারায় বলছে এই অপরাধের বিচার, তদন্ত, অনুসন্ধান সবকিছুই ফৌজদারি কার্যবিধি আইন দ্বারাই পরিচালিত হবে। 5 ধারা কি বলছে? 5 ধারা বলছে অতিরাষ্ট্রীয় প্রয়োগ, এগুলো আসবে না। এরপরে আসছে 6 মানব পাচার নিষিদ্ধকরণ ও দণ্ড। মানব পাচার নিষিদ্ধকরণ ও দণ্ড। আমরা এখন অধ্যায় 2 মানব পাচার, তার সংশ্লিষ্ট অপরাধসমূহ এবং দণ্ড। 6 ধারা কি? মানব পাচার নিষিদ্ধকরণ ও দণ্ড। এগুলো আপনার মানে এটা বললাম আর কি, এগুলোতে তেমন কোনো কিছুই নাই। এরপরে 7 সংঘবদ্ধ মানব পাচার অপরাধের দণ্ড। সংঘবদ্ধ মানব পাচার অপরাধের দণ্ড এটা আপনার দেওয়ার দরকার নাই। 8 নম্বর দ্বারা অপরাধ সংগঠনের প্ররোচনা, ষড়যন্ত্র, প্রচেষ্টা চালানোর দণ্ড। তাহলে 8 দ্বারা কি বলছে? অপরাধ সংগঠনের প্ররোচনা, ষড়যন্ত্র বা প্রচেষ্টা চালানোর দণ্ড। আর আছে 9 দ্বারা জবরদস্তি বা দাসত্বমূলক শ্রম বা সেবা প্রদান করিবার বাধ্য করিবার দণ্ড। তাহলে জবরদস্তি বা দাসত্বমূলক শ্রম বা সেবা প্রদান করিবার বাধ্য করিবার দণ্ড। এইবার আসেন 10 দ্বারা, মেলা গুরুত্বপূর্ণ। এই যে 10টা হলো মেন দ্বারা, এই 10 দ্বারা পর্ব, এইটা খেয়াল করবেন। 10 দ্বারা হলো মূল, যেন মূল সেটা যা কিন্তু আপনার সাজেশন করে আর বাদ দিয়ে না, আসলে 10-তে আসবে। 10-এর মূল দ্বারা হলো কোনো শিশু যদি চুরি হয় তখন কি করবেন? হাসপাতাল ক্লিনিক থেকে চুরি হলে আইনের আলোতে ব্যাখ্যা করেন, তখন খুঁজে পাবেন না। ওই 387 লিখবেন না 379 লিখবেন। যদি হাসপাতালতে চুরি করছে তাহলে তো ওটা ঘরের থেকে চুরি করছে না, মানব পাচারে আলাদা ধারা আছে। শিশু চুরি করলে পরে ওই অস্থাবর সম্পত্তির মধ্যে আর পড়ে না, ঠিক আছে? আবার ওই যে অপহরণ, মনুষ্যহরণ, ঠিক আছে? দেখেন কোনটাতে আমি উত্তর করব, এইগুলো বুঝার আছে। যদি সরাসরি মানব পাচার করে উল্লেখ করে বলে তখন এইখানে আসবে, আর যদি মানব পাচার উল্লেখ না করে তাহলে আপনি প্যানেল করেও লিখবেন, আবার এখানেও লিখবেন। এইটা আমি বলবো জোড়া করে লিখবেন। জয় আছেন না এই ক্লাসে? কথা ঠিক আছে? তাহলে আমরা কি দণ্ডবিধি আইনের যে ক্লাসগুলো পড়ছিলাম 300 কত, 359, 360, 361, 362, 363, 364, আর কব না? তাহলে ওইখানে কিন্তু এগুলো পড়ছিলাম না? মানব পাচার, মানব অপহরণ। এখন আসলে নারী চুরি হয়ে গেছে, একটা বাচ্চা নববালক বাচ্চা চুরি করে নিয়ে গেছে। তাহলে দেখেন আমরা কিন্তু প্যানেল কোডে পড়ছিলাম কত বছরের বাচ্চা? পুরুষ ছেলেদের মনে হয় 14 বছরের নিচে, আর কন্যা সন্তান 16 বছরের নিচে, তাই না? প্যানেল কোডে পড়ছিলাম এরকম। বাকি প্যানেল করে আলোচনা করলাম, এটা লসের কিছু নেই। যা আলোচনা করব আমাদের ক্লাস এনে দীর্ঘ হলেও সমস্যা নেই, প্রতিদিনই ক্লাস হবে আশা করি। মাঝে মাঝে ব্রেক দেবো না, কারণ এখন যে পদ্ধতি চালু করছে এই কয়জন লোকই তো ইনশাল্লাহ চলবে। তারপরে কি বললাম? তাহলে এখন আসেন মানব পাচার অপরাধ সংগঠনের উদ্দেশ্য অপহরণ, চুরি এবং আটক করিবার দণ্ড। এইটা মনে রাখবেন। 10-এর 1 খেয়াল করবেন। 10-এর 1 আমি রিডিং পড়ব, আমার মূল বইতে আছে, আপনাদের সাথে ব্যাখ্যামূলক এইখানে আলোচনা হবে। এইটাই মূল ধারা, আর সামনে আরো 2টি ধারা পড়ার পরে শেষ। কালকে আবার একটু পড়ব, ঠিক আছে? মানব পাচার অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অপহরণ, চুরি বা আটক করিবার দণ্ড। এখন অপহরণ দ্বারা কি আমরা বলছিলাম, মনে আছে? আমরা কিন্তু প্যানেল কোডে অপহরণ পড়ছি, প্যানেল কোডে চুরি পড়ছি, প্যানেল কোডে আটক পড়ছি। বলেন জয়, আপনার জন্য প্রশ্ন, 3টে কোন কোন ধারা নাম করেন? অপহরণ কত ধারা কোন? আর চুরি সংখ্যা কোন? আটক তাহলে এই যে পড়া দেখেন, কেন প্যানেল কোডকে মূল আইন বলা হয়? ওইখান থেকে ওখানে কিন্তু সব আছে না? এই যে আমরা অল্প লোক, হয়তো আমি দামি মাস্টার না, আমি মাস্টারি করতে আসি নাই। আপনাদের সাথে থাকলেই আমার আল্লাহ দিলে ভালো হবে, বুঝছেন? আমারও দেখা লাগে আপনার যদি গল্প করি এগুলো ফিরতে পারলাম। টাকা পয়সা মানুষের সবারই আছে, কম বেশি আছে, কিন্তু সম্মান হলে আলাদা জিনিস, পদ পদবী অনুসারে সম্মান হয়। তাহলে এই কথাগুলো কিন্তু আমরা প্যানেল কোডে পড়ছি। তাহলে ভয়ের কিছু নাই। হজরত তুমি মনে রে দোস্ত, ভয়ের কিছু নাই। আমার দোস্ত তারেকও আছে, ভয়ের কিছু নাই। মূল আইন যদি পড়ে ফেলাতে পারো, এই 5টা আইন আবারও বলি: ফৌজদারি কার্যবিধি,
পেনাল কোড বা দণ্ডবিধি আইন, সাক্ষ্য আইন, পিআরবি এবং পুলিশ আইন। আমি মনে করি 45 নম্বরের আনসারের ভিতর তোমার ভুল নেই, ওর ভিতর দিয়ে 45। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যদি খালি মাইনার একটা ঢুকে যাও তাহলে কিন্তু বিপদ, চরম বিপদে পড়ে যাও, উত্তর করে কভার করতে পারো, নাম্বার পাওয়া যায় না। আমি তাই মূল আইন পড়বেন, মূল আইন এই 5টা, আমরা বেশি পড়বো আর সহযোগী আইনগুলো নেব। এখন আসেন 10-এর কথা কি বলছে, কোনো ব্যক্তি মানব পাচার অপরাধের সংগঠনের অভিপ্রায় যৌন শোষণ বা নিপীড়ন সহ এই আইনের ধারা 2-এর 15-এ বর্ণিত কোনো শোষণের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে অপহরণ, গোপন বা আটক করিবে রাখিলে তিনি অপহরণ করেছেন বলে গণ্য হইবে। তাহলে অপহরণ, পাচার, অপহরণ, আটক করে রাখার জন্য চুরি হলে 10-এর 1। 10-এর 1-এ বলছে কি, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অপহরণ করে, গোপন করে বা আটক রাখে। গোপন করা আর আটক করা কিন্তু ভাষা একই, গোপন, আটক, অপহরণ করে, ঠিক আছে। এই করলে 1 দ্বারায় দেবেন, 10-এর 1 দ্বারায় দেবেন। এবং 10-এর 2-এ কি লিখবেন, মানব পাচার অপরাধ সংগঠনের অভিপ্রায় কোনো ব্যক্তি কোনো নবজাতক শিশুকে কোনো হাসপাতাল, সেবা সনদ, মাতৃ সনদ, শিশু সনদ, উক্ত নবজাতক শিশুর পিতামাতা হেফাজত হইতে চুরি করিলে, অপহরণ করিলে তিনি অপরাধ করিয়াছেন বলে গণ্য হইবেন এবং এই অপরাধের জন্য তিনি অনধিক যাবজ্জীবন কারাদণ্ডে, ন্যূনতম 5 বছরের সশ্রম কারাদণ্ড, ন্যূনতম 50,000 অর্থদণ্ডে দণ্ডিত। এখন আসেন 10-এর কম করে কই। 10 ধারায় বলছে মানব পাচার অপরাধ সংগঠনের উদ্দেশ্য অপহরণ, চুরি বা আটক করা। যদি কোনো ব্যক্তি সুস্থ সবল ব্যক্তি, তাহলে সুস্থ সবল ব্যক্তি যদি অপহরণ হয়ে যায় বা আটক রাখে, খেয়াল করেন, যদি কোনো ভালো ব্যক্তি মানে বলছি 18-র কম বয়সকে মনে করবেন, কারণ 18 বছর নিচে সবাই কিন্তু শিশু, 18 পূর্ণ হয় নাই। এই আইনে আমরা কিন্তু সংজ্ঞা পড়ছি, সংজ্ঞা কেন পড়ছি, শিশু সম্পর্কে ধারণা নিয়েছি। তাহলে 18 পূর্ণ হয় নাই, সবাই শিশু। আর এই যখন মানুষটা অপহরণ হয়ে গেছে, অপহরণ হলে তো এই দেশে অপহরণ পড়ছে না, ওই যে ওই শিশু আইনে পড়ছে না, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ কত দ্বারা, অপহরণ কত দ্বারা 2 দিন আগে পড়ছি। থ্যাংক ইউ। তাহলে দেন, পড়াশুনোয় আসলে পারে আপনি কত জায়গা পালেন, ঠিক আছে না। তাহলে এই অপহরণ কিন্তু আমরা এই নারী ও শিশু নির্যাতন দমন আইন 2007-এ পাইছি। এছাড়া অপহরণ পাইছি 1860 সালের 45 নম্বর আইনের এই 359, তাই না। এখন এসে পেলাম মানব পাচারে। তাহলে এই অপহরণ কাকে বলতেছে, অপহরণ 10-এর 1-এ বলতেছে লেগে একটা ভালো লোক, মানে এই যে সুস্থ সবল ভালো মানুষ, একে যখন আপনি অপহরণ করে ফেলাইছেন বা আটক করছেন বা গোপন করছেন, তখন আপনার শাস্তি হলো কত, তখন শাস্তি হলো 10-এর 1। আর 10-এর 2 কি বলছে, 10-এর 2 বলছে যদি কোনো শিশু মাতৃ সনদ, শিশু সনদ, ঠিক আছে, হাসপাতাল, সেবা প্রদান কেন্দ্র, কোনো শিশু, কোনো নবজাতক শিশুকে, হ্যাঁ, হাসপাতাল, সেবা সনদ, মাতৃ সনদ, সে নবজাতকের শিশু পিতা মাতার হেফাজত হইতে চুরি করিলে, তাহলে তার শাস্তি হলো 10-এর 2 ধারা। এখন আর প্রশ্ন হলো, সে হাসপাতাল থেকে কোনো শিশু চুরি হলে কার কি অপরাধ আইনি ব্যাখ্যা করেন। তখন যে লোক এই সম্পর্কে ধারণা নাই, কোনটার থেকে লেখবো, ওই চুরি লেহে দিয়ে এসে যদি হাত থাপড়াতে যদি বাসায় ঢোকে, তাহলে হবে না ভাই। মানব পাচারের চুরি, আবার মানব পাচারের চুরি যদি বলছে, যদি আপনি নারী শিশু নাও বোঝেন, তাও মনে রাখবেন সে যে লোকটি যখন চুরি মানে তো নিয়ে গেছে, হেফাজত থেকে নিয়ে গেছে না, তখন অপহরণ, মনুষ্যহরণ, ওইখানে দেখবেন ভালো ভালো কথা পড়ছিলাম আমরা, ওই কত বছর একটা 14 বছর, 16 বছর পড়ছিলাম, মনে আছে। এইগুলোর যখন নিচেই পড়ে যায়, তখন ওর জন্য এক সিস্টেম, আর যদি উপরে চলে যায় তার জন্য আলাদা সিস্টেম। এই জন্য পড়া লাগে ব্যাপক, পড়লে বুঝতে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে 10 দ্বারা কিন্তু মেলা ইম্পর্টেন্ট, 1000 ভাগ ইম্পর্টেন্ট এই আইনের ভিতর, 1000 ভাগ ইম্পর্টেন্ট 10 দ্বারা। এখন আসলে 11 দ্বারার শিরোনাম খালি পড়ব। পতিতাবৃত্তি বা অন্য কোনো ধরনের যৌন শোষণ বা নিপীড়ন করার জন্য আমদানি এবং হস্তান্তর দণ্ড, এই দ্বারাই কিন্তু পেনাল কোডে পড়ছি। পতিতাবৃত্তি করার জন্য কোনো ধরনের যৌন শোষণ বা নিপীড়ন, তার আমরা করছিলাম কি, পতিতাবৃত্তি ক্রয় করা আর বিক্রয় করা, তাই বলছিলাম না পেনাল কোডে, ঠিক এরকম বললাম না। আইন পড়লে এক আইনের থেকেই এরকম আছে অনেক। এরপর আসেন 12 দ্বারা, পতিতালয় পরিচালনা বা কোনো স্থানকে পতিতালয় হিসাবে ব্যবহারের অনুমোদন প্রদানের দণ্ড। তাহলে পতিতালয় পরিচালনা বা কোনো স্থানকে পতিতালয় হিসাবে ব্যবহার করার অনুমোদন প্রদানের দণ্ড। মানে আমার বাড়ি ঘর আছে, আমি ভাড়া দিছি, ঠিক আছে হজরত আপনি ভাড়া নেন, আপনি এই পতিতাবৃত্তি করে আমি জানি শুনে ভাড়া দিছি,
তাহলে কি এ দণ্ডটা কার? আমি বাড়ির মালিক, আমি এই হ্যান্ড কাজটা করছি ভাড়া দেওয়ার আপনার এই পতিতাবৃত্তি পরিচালনা করার জন্য। দেখো এগুলো তেমন কিছু না। 13 ধারা আছে পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহ্বান জানানোর দণ্ড। পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহ্বান জানানোর উদ্দেশ্য মানে আপনি ডাকছেন পতিতাবৃত্তি করার জন্য, ওগুলো বাদ, এগুলো তোমরা আসবে না বা আসার সময় নেই। 14 ধারা খুব খেয়াল, এটাও কিন্তু 100 ইম্পর্টেন্ট। 14 ধারা নাম্বার 2 বললাম, 10 কইছি আর 14 কইছি, বুঝছেন? ধারা যে আপনার দিন ভরে আলোচনা করতেছি মেলার সময় এমসিকিউর জন্য, কিন্তু তাহলে অধিক 10 14 ভিকটিম বা মামলার সাক্ষীকে হুমকি প্রদানের দণ্ড। এই মানব পাচার আইনে ভিকটিম বা মামলার সাক্ষীকে যদি হুমকি দেন তার দণ্ড। এই 14 কিন্তু মনে রাখবেন, 14তে কিন্তু আগে পরে প্রশ্ন হয়েছে, এমসিকিউ হয়েছে, এদিক 10 14 এবং সামনে পাশে 15, তারপরে আছে লোকে 17, তারপরে আছে 17 না 18, তারপরে আছে 20 বলেই ফেলালাম। সামনে যে আলোচনা করো কত হয়েছে 35 মিনিট। ভিকটিম বা মামলার সাক্ষীকে হুমকি প্রদানের দণ্ড। ভিকটিম বা মামলার সাক্ষীকে হুমকি প্রদানের দণ্ড। কোনো ব্যক্তি মানব পাচার শিকার ব্যক্তি বা মামলার সাক্ষীকে তাহার পরিবারের কোনো সদস্যকে হুমকি প্রদান, ভীতি প্রদর্শন বা বল প্রয়োগ করে এই আইনের অধীনে রুজুকৃত কোনো মামলার তদন্ত বিচার কার্যে কোনরূপ গুরুতর বিঘ্ন সৃষ্টি করিলে তিনি অপরাধ করিয়াছেন বলে গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য তিনি 7 বছর ন্যূনতম 3 বছরের সশ্রম কারাদণ্ড 20,000 টাকা জরিমানা। বাংলা করে আলোচনা করি, তাহলে বুঝতে সহজ হবে আপনাদের। 14 নম্বর বলছে কি, এই যে ভিকটিম এবং মামলার সাক্ষী। ভিকটিম কি? ধরেন আমি হযরতকে চুরি অপহরণ করছি বা চুরি করছে, পাচার করবো নিয়ে আসলাম, তাহলে হযরত হলো ভিকটিম। হযরত হলো কি? ভিকটিম। মামলার আসামি হলাম আমি, কিন্তু হযরত হলো ভিকটিম, দুইজনই কিন্তু মানুষ। হযরত হলো ভিকটিম, আমি হলাম আসামি। আর মামলার সাক্ষী হলো জয়, সাক্ষী হলো জয়। তাহলে আমি যদি আসামি হই, আমাদের এখানে তরিকুল আছে, তারেক রসুল আছে, এই তারেক রসুল আর ব্যাটসম্যান। এই তারেক রসুল হলে কি করবে? তারেক রসুলের হুমকি ধুমকি দিচ্ছে, তুই চিনিস আমার ভাই, চিনিস আমার ভাই অফিসার, আমার ভাই অমুক, আমাদের ক্ষমতা জানিস, এই জয়ের হুমকি দিচ্ছে আমার কাছে, তোর কি এমন অপহরণ করছিল হযরত, তুই এত বাড়িয়ে গেছিস। এই যে হুমকি ধুমকি দেওয়া ভিকটিম এবং মামলার সাক্ষীকে হুমকি দিচ্ছেন এবং রুজুকৃত কোন মামলার তদন্ত বিচার কার্যে কোনরূপ গুরুতর বিঘ্ন সৃষ্টি করছে, মানে তদন্তকারী কর্মকর্তারা যা নাক গলাইছে, বিঘ্ন সৃষ্টি করছে, বদলি করে দেবো, আপনার এ করে দেবো, সে করে দেবো, চাকরি খাওয়া দেবো, আছে না? এরকম হুমকি দুমকি যদি আপনি প্রদান করেন তাহলে আপনার শাস্তি হলো 14 ধারা। তাহলে এই মানব পাচার ও প্রতিরোধ দমন আইন 2012-র 14 ধারা বলছে ভিকটিম বা মামলার সাক্ষীকে হুমকি প্রদান। এটা কিন্তু আমার আপনার এখানে কিন্তু পুলিশের কথা আছে। দেখুন 14 ধারা কেন ইম্পর্টেন্ট, এখানে পুলিশের কথা আছে, 10 ধারা ওখানে চুরির কথা আছে। তো ব্যতিক্রম শিশু চুরি অহরহ পরে, এই ব্যতিক্রম এটা যেটা রাষ্ট্রে গণ অহরহ হয় সেটার থেকেই প্রশ্ন আসে। খালি ভিকটিম বা মামলার সাক্ষীকে হুমকি প্রদান কিনা করছে? তারেক রসুল করছে, ঠিক আছে। আমিরুল ইসলাম আসামি, হযরত হলো ভিকটিম, আর মামলার সাক্ষী ছিল জয়। বুঝতে পারতেছেন তো? এই যে মামলার ভিকটিম ও সাক্ষীকে যখন হুমকি প্রদান করছে এবং তদন্ত কাজে গুরুতর বিঘ্ন সৃষ্টি করছে, তার শাস্তি হলো 14 ধারা, মানব পাচার আইনের 14 ধারা। 15 করেই শেষ করব। মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ দায়েরের দণ্ড। মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ দায়েরের দণ্ড। বলেন এই রকম আইন কতগুলো আইন পাচ্ছেন, কয়টা বলতে পারেন বলেন যে শুনি। খালি যে হুম, আর এই মানব পাচারে আছে 15। মানব পাচার মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ করার দণ্ড। এখন এর ভিতর কি বিষয়, আপনার যদি আইলো মিথ্যা মামলা 221 পরে 17 দিলেন, এদের 15 দিলাম, এগুলো দেওয়ার দরকার আছে? এগুলো খুব মেজরিটি মনে হয় একেবারে ফাও ফাও। এই মূল যে আইনের থেকে বলবে ওই আইনটাই লাগবেন, মনে চালে এটা দিলে দিলেন, না দিলে নেই। মূল আইন এটা কিন্তু সঠিক লিখবেন সেই দ্বারা। আমাদের ভিতর দুইজন দোস্ত আছে, নিরাশ হওয়ার কিছু নাই যে বিনা পড়ানে একজন 17টা প্রকার দ্বারা লাগছে। মিয়া 17 প্রকার বিনা পড়ানে লেখলেন, আপনার আর প্রশ্নের উত্তর করবেন না? ওখানে তো আপনি লেখছেন বিনা পড়ানে গেলে ফৌজদারি দেন, পুলিশে আইন দেন, পিআরবি দেন, মিলে গেল। কিন্তু আপনি খেওয়া জুয়া, তারপরে ডিএমপি সিএমপি, তারপরে যে সাইবার কি সব লে আমার বেড়ে নিতে হয় না। যাক, আপনাদের প্রতি অনুরোধ, এই যে ধারাগুলো
এই যে তিনটে কলেন আরো আছে। তো এই নিয়ে যদি আমি এরকম এরকম জোড়া জোড়া করি, এগুলো চলবে? এগুলো কোনো জিনিস? বোঝার সাথে আপনার মানব পাচারে আমি প্যানেল কোর্টে গেছি, বোঝার সাথে মানব পাচারের চুরিতে প্যানেল কোর্টে চুরিতে গেছি, বলছে ওইখানেও এই এই জিনিস আমরা এইভাবে পড়ছি, পারলে ওইখান থেকে উত্তর যদি আসে করবেন, আর যদি মানব পাচার উল্লেখ করে আসে তাহলে মানব পাচার দিয়ে করবেন। এবং ফৌজদারিতে আপনি দণ্ডবিধি লিখে ফেলেছেন, আপনার পড়া আছে মানব পাচারে এইটা আছে, সূত্র করে যোগ করে দিলেন মানব পাচারে, তাহলে আপনার খাতা লাখ খাতার থেকে হাজার হাজার খাতার থেকে আলাদা, যে লোকটা তো এই খাতাতে একটু লাগছে। কিন্তু ওই এইটা নিয়ে আপনি বসে থাকেন না, মিসিং হলেও আপনার ভয় নেই, আপনি নাম্বার 3-এর নিচে আসবেন না ইনশাল্লাহ। 3.5, 4 আর প্যাটার্ন যদি সঠিক থাকে, আর যারা খাতা জমা দিয়েছেন একটু পরে আমি ফোন দেবো। তাহলে আজকের পরে এই পর্যন্ত থাক। তারপরে এখানে যে তদন্ত, তারপরে যে ওই প্রতিরোধমূলক তদন্ত, দামি দামি কয়টা 3টে ধারা আছে, সুন্দর করে বলা লাগবে। ঠিক আছে, কালকে বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।